সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকে ক্লাস নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের স্বাধীন বাংলাদেশেই রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রয়েছে। আমরা অল্প অল্প করে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব যে মুক্তিযুদ্ধের জনসমর্থন আদায়ের জন্য, মোট কথা আমাদের বাংলাদেশের পক্ষে যেসব বিদেশি দেশগুলো কাজ করেছে সেই সব দেশ নিয়ে আলোচনা করব। আমরা গতদিন আলোচনা করেছি যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারত সেই সময় আমাদের কীভাবে সহায়তা করেছে। আজকে আমরা আলোচনা করব সোভিয়েত ইউনিয়ন ও বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। আমরা গতদিনের আলোচনায় একটু করে তারপরে আমরা নতুন আলোচনা শুরু করব। আমরা জানি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। প্রায় 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছিল সেই সময়ে, এবং ভারতে বিভিন্ন মুক্তিযোদ্ধা তারা প্রশিক্ষণ গ্রহণ করে তারপরে কিন্তু তারা দেশের মধ্যে বা দেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা শত্রুর মোকাবেলা করেছে। এবং ভারত সেই সময় ত্রাণ বিতরণ করেছে, বিভিন্ন অস্ত্র প্রশিক্ষণ, তারপরে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সাহায্য করে এক পর্যায়ে ভারতই কিন্তু প্রথম বাংলাদেশকে স্বীকৃতি জানায়। সেটা কবে? সেটা হলো 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি জানায়, 1971 সালের 6 ডিসেম্বর। আমরা আজকে আলোচনা করব যে সোভিয়েত ইউনিয়ন এবং বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া। তো আমরা আজকে আলোচনায় যাই যে সোভিয়েত ইউনিয়ন, 1 নম্বর আলোচনায় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। সোভিয়েত ইউনিয়ন ও বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। আমরা জানি যে সেই সময় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের পর কিন্তু সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি জানায়। এবং পাকিস্তানি বাহিনী কর্তৃক যে গণহত্যা শুরু হয়েছিল, সেই গণহত্যার বিরুদ্ধে, অর্থাৎ মানবতা বিরোধী কাজ যাতে তারা না করে সেই জন্য কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু পাকিস্তান সরকারকে আহ্বান জানায়, অর্থাৎ ইয়াহিয়া খানকে আহ্বান জানায় যে এগুলো সব কিছু বন্ধ করতে। এবং ইয়াহিয়া জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর যাতে করে দেয় সেই আহ্বানও জানায় কিন্তু সোভিয়েত ইউনিয়ন। এবং সোভিয়েত ইউনিয়ন আরও কী কী কাজ করেছে, তাদের যে বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যমগুলোতে জনসমর্থন আদায়ের জন্য চেষ্টা করেছে। এবং পাকিস্তান সেনাবাহিনীর যে নির্যাতনের কাহিনী তারা বিভিন্ন পত্রপত্রিকা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করেছে। তাছাড়া বিশ্ব জনমত সৃষ্টিতে তারা সহায়তা করেছে। এবং জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থাৎ যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেটো প্রদান করে এটার বিরোধিতা করেছিলেন। এরপরে আমরা আসি গ্রেট ব্রিটেনের ভূমিকা। গ্রেট ব্রিটেনের কী কী ভূমিকা ছিল? আমরা এর আগে জানলাম যে সোভিয়েত ইউনিয়ন ও বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্র, আমরা সোভিয়েত ইউনিয়ন কীভাবে বাংলাদেশের পক্ষে কাজ করেছে, এবং সোভিয়েত ইউনিয়ন ছাড়া বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রও কিন্তু তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করেছে বিভিন্নভাবে।
সাহায্য সহযোগিতা করেছে, অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে সংগ্রাম সেই সংগ্রামকে তারা সমর্থন জানিয়েছিল। এবার আমরা আলোচনা করব গ্রেট ব্রিটেনের ভূমিকা। গ্রেট ব্রিটেন আমরা আলোচনা করলাম এতক্ষণ সোভিয়েত ইউনিয়ন ও বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। এখন আলোচনা করছি গ্রেট ব্রিটেনের ভূমিকা। গ্রেট ব্রিটেনের ভূমিকা 1970 সালের নির্বাচনের পর থেকে 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের যত ইতিহাস রয়েছে সব কিছুই কিন্তু গ্রেট ব্রিটেন বিভিন্ন মাধ্যমগুলো অর্থাৎ বিবিসি এবং লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকা ওপরে কিন্তু পাকিস্তানি বাহিনীর যে অত্যাচার নির্যাতনের কাহিনী তারা বিভিন্নভাবে প্রকাশ করেছে এবং জনসমর্থন আদায়ের চেষ্টা করেছে। তাছাড়া কি করেছে, বাংলাদেশের যে সংগ্রাম প্রতিরোধ এবং ভারতে যে আশ্রয় নেওয়া শরণার্থীদের করুণ অবস্থা, পাকিস্তানি বাহিনীর যে গণহত্যা, সমস্ত কিছু কাহিনী তারা বিভিন্নভাবে প্রকাশ করেছে, বিশ্ব জনমত আদায়ের তারা চেষ্টা করেছে। উল্লেখযোগ্য যে লন্ডনের ছিল বহির্বিশ্বের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র, অর্থাৎ বিবিসির বিভিন্ন মাধ্যম অর্থাৎ বিবিসি সংবাদপত্রের মাধ্যমে বিভিন্নভাবে তারা প্রচারণার কার্য চালিয়ে গেছে। এছাড়া আরও কী করেছে, যেমন বিখ্যাত লন্ডনের যে বিখ্যাত একজন শিল্পী ছিলেন তিনি হচ্ছেন জর্জ হ্যারিসন। তিনিও কিন্তু লন্ডনের নিউ ইয়র্ক শহরে কী কাজ করেছেন, একটি সঙ্গীত পরিবেশন করেছেন। সেখানে 40,000 জনগণ ছিল। সেই সময় অর্থাৎ 40,000 লোকের সমাগমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তিনি একটি গান পরিবেশন করেছিলেন এবং এতেও কিন্তু কি হয়েছিল, সেই গানের মাধ্যমেও কিন্তু বিভিন্ন প্রচারণার কার্য প্রচার হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান তিনি পরিবেশন করে মানুষের মনে জনসমর্থন আদায়ের তিনি চেষ্টা করেছেন। ব্রিটেন ছাড়াও আর কোন দেশ, যেমন অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, বিভিন্ন দেশ কিন্তু অর্থাৎ বিভিন্ন দেশের প্রচার মাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা বিশ্ব জনমত সৃষ্টিতে সাহায্য করেছে। এবার আমরা তারপরে যে আছে যে জাতিসংঘের ভূমিকা। আমরা জানি যে জাতিসংঘ কিন্তু সেই সময় বিশেষ কোনো ভূমিকা রাখতে পারেনি, অর্থাৎ বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা কিন্তু জাতিসংঘের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাঙালি নিধনে তৎপর, তখন জাতিসংঘ বলতে গেলে কোনো ভূমিকায় পালন করেনি, অর্থাৎ জাতিসংঘ তখন নীরব ভূমিকা পালন করেছিল। তাহলে আমরা এরপরে আসি, এটা 2 নম্বর আলোচনা, এটা 3 নম্বর আলোচনা, অর্থাৎ জাতিসংঘের ভূমিকা। জাতিসংঘের ভূমিকা। জাতিসংঘের ভূমিকা এরপরে আমরা আলোচনা করব যে এটা আমরা কয়েকটি আলোচনা করলাম যে মুক্তিযুদ্ধের সময় জনসমর্থন অর্থাৎ বিশ্ব জনমত সৃষ্টিতে যেসব দেশ সাহায্য করেছিল। প্রথমে আমরা ভারত নিয়ে আলোচনা করেছি, তারপরে আলোচনা করলাম গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন নয় সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা, তারপরে গ্রেট ব্রিটেন, তারপরে জাতিসংঘের ভূমিকা। তাহলে আমরা বুঝলাম যে নারকীয় হত্যাকাণ্ড এবং মৌলিক মানবাধিকার রক্ষায় জাতিসংঘ তেমন কোনো ভূমিকা সেই সময় পালন করেনি। প্রকৃতপক্ষে ভেটো ক্ষমতা সম্পন্ন যেসব বৃহৎ 5টি রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের বাইরে জাতিসংঘ নিজস্ব উদ্যোগে তেমন কোনো কাজই করেনি। আমরা এর পরবর্তী আলোচনায় আসব যে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য আমরা এর আগেও আলোচনা করেছি।
এবার আবার প্রথম থেকে আলোচনা করব, একটু সংক্ষেপে আলোচনা করব যে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। মুক্তিযুদ্ধের শুরু বা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বলতে আমরা আবার প্রথম থেকে যাই যে 1947 সালে যখন পাকিস্তান শাসক গোষ্ঠী দ্বারা পূর্ব পাকিস্তান জনগোষ্ঠী বিভিন্নভাবে অত্যাচার নির্যাতিত হচ্ছিল, সেই অত্যাচার নির্যাতনের শিকার হয়ে কি করেছিল বাঙালি জনগণ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং 1971 সালে 16ই ডিসেম্বর তারা কিন্তু তাদের বিজয় ছিনিয়ে এনেছিল দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। এবং 1971 সালের 7ই মার্চের ভাষণে কিন্তু সেই ভাষণের ডাকে সাড়া দিয়ে কিন্তু সমগ্র বাঙালি জনগণ তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 26শে মার্চ বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তিনি যে স্বাধীনতার ঘোষণা দেন, সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু তারা 16ই ডিসেম্বরে বিজয় তারা ছিনিয়ে এনেছিল, যা বাস্তবে পূর্ণতা পেয়েছিল। এবং মুক্তিযুদ্ধে 9 মাস বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল, কারণ সাধারণ মানুষ যদি সাহায্য সহযোগিতা না করতো তাহলে এই যুদ্ধ অর্থাৎ এই যুদ্ধে জয় বা বিজয় ছিনিয়ে আনা সম্ভব হতো না। তাই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল। এবং মুক্তিযুদ্ধের অঞ্চলে বাঙালির পাশাপাশি কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীও কিন্তু জনগণের মধ্যে নতুনভাবে তারা দেশপ্রেমের জন্ম দেয়, যা পরবর্তীতে কিন্তু মুক্তিযুদ্ধ জনগণ তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে সাহায্য সহযোগিতা করেছিল। অর্থাৎ তারা যে দেশপ্রেমের পরিচয় দিয়েছিল মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনিয়ে আনতে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে দেশ পুনর্গঠনেও তারা বিশেষভাবে ভূমিকা পালন করেছেন, জন্যই কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা বিশেষভাবে আত্মনিয়োগ করেছিলেন। আজকে আমরা আলোচনা করব যে স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাসনামল, অর্থাৎ পুনর্গঠনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন এবং তার পরবর্তী ঘটনা। তাহলে আমরা আসি প্রিয় শিক্ষার্থী যে মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং তার পরবর্তী ঘটনা। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল বা দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন ও তার পরবর্তী ঘটনা। 1971 সালের 16ই ডিসেম্বর যখন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় সম্পূর্ণ হলো, তারপরে 22শে ডিসেম্বর বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশের যে মুজিবনগর সরকার সেই সময় কিন্তু তার শাসন ক্ষমতা গ্রহণ করলো। 22শে ডিসেম্বর 1971 সালের 22শে ডিসেম্বর বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার শাসন ক্ষমতা গ্রহণ করলো। এখন যদি প্রশ্ন করা যায় যে মুজিবনগর সরকার যুদ্ধ পরবর্তী সময় অর্থাৎ যুদ্ধের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে প্রথম কবে শাসন ক্ষমতা গ্রহণ করেছিল, তখন আমরা বলবো 1971 সালের
22শে ডিসেম্বর, 1971 সালের 22শে ডিসেম্বর। 1971 সালের 22শে ডিসেম্বর 22শে ডিসেম্বর মুজিবনগর সরকার, বাংলাদেশ সরকার, আমরা প্রথমে বলি যে বাংলাদেশ সরকার ব্র্যাকেটে আমরা দিতে পারি যে মুজিবনগর সরকার, কারণ সেই সময় তো মুজিবনগর সরকারই দেশ পরিচালনা করছিল, অর্থাৎ সেই সময় তো বঙ্গবন্ধু দেশে ছিলেন না, তাহলে তো দেশ পরিচালনা করতে হবে। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, সেই মুজিবনগর সরকারই কিন্তু প্রথম এই দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে। তাহলে আমরা বলবো এখানে যে মুজিবনগর সরকার শাসন ক্ষমতা গ্রহণ করেছিল, শাসন ক্ষমতা গ্রহণ করেছিল। তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থী যে 1971 সালের 22শে ডিসেম্বর প্রথম মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার শাসন ক্ষমতা গ্রহণ করেছিল। এরপরে 1971 সালের 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী, অর্থাৎ 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ পরিচালিত হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের পরবর্তীতেও কিন্তু সেই সরকারই, অর্থাৎ মুজিবনগর সরকার দেশ শাসনের ক্ষমতা ভার পেল। এরপরে 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসে এবং তিনি কি করেন, সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। 1972 সালের 10ই জানুয়ারি তিনি কী করলেন, দেশে ফিরে আসলেন এবং বাংলাদেশ সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন। 1972 সালের 10ই জানুয়ারি তিনি দেশে ফিরে আসলেন। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন এবং সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ দেশের পুনর্গঠনে তিনি আরও কী কী কাজ করেছেন, যেমন বাংলাদেশের সামগ্রিক পুনর্গঠন তিনি করেছেন এবং ভারতে আশ্রয় নেওয়া যে 1 কোটি শরণার্থী তাদের পুনর্বাসনের ব্যবস্থা তিনি করেছেন। তারপরে সংবিধান প্রণয়ন করেছেন, নতুন আবার নির্বাচন অনুষ্ঠান করতে হবে সেই ব্যবস্থাও তিনি করেছেন। তারপরে ভারতের মিত্র বাহিনী, ভারতের যেসব মিত্র বাহিনী বাংলাদেশের ছিল তাদেরকে আবার দেশে ফেরত করার ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। এরপরে আর কী করেছেন, যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায়, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের যে স্বীকৃতি ইত্যাদি তার শাসনামলের উল্লেখযোগ্য অর্জন ছিল। তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থী যে তার শাসনামলে, বঙ্গবন্ধুর শাসনামলে কী কী উল্লেখযোগ্য অর্জন ছিল। যেমন 1 নম্বর ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন। আমরা একটু নাম্বারিং করে লিখি কথাগুলো। যে আমরা এখন আলোচনা করছি যে বঙ্গবন্ধুর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ দেশের পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান। আমরা 1 নম্বর অবদান লিখি। 1 নম্বর অবদান, বাংলাদেশের সামগ্রিক পুনর্গঠন। বাংলাদেশের সামগ্রিক পুনর্গঠন মানে একটা দেশকে সাজাতে, একটা দেশকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ
তার দিতে যা যা করণীয় তিনি অনেক কিছুই করে গেছেন, অর্থাৎ বেশিরভাগ কাজটাই তিনি করে গেছেন। সেই জন্য আমরা প্রথমেই লিখেছি যে বাংলাদেশের সামগ্রিক পুনর্গঠনের দায়িত্ব ভার তিনি কিন্তু নিয়েছিলেন এবং তা করেছিলেন। এবং 2 নম্বরে আসি যে ভারতে অবস্থানরত 1 কোটি শরণার্থীর পুনর্গঠন বা 1 কোটি শরণার্থীর পুনর্বাসন, এটা পুনর্গঠন নয়, পুনর্বাসন অর্থাৎ ভারতে যে 1 কোটি শরণার্থী অবস্থান নিয়েছিল, তারা যখন দেশে ফিরেছিল, তাদের হয়তো অর্থ নেই, বাসস্থান নেই, সেই সব শরণার্থীদের আবার করে নতুন করে তাদেরকে পুনর্বাসন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন। 3 নম্বরে আছে সংবিধান প্রণয়ন। সংবিধানকে আমরা বলি কি, একটি দেশের দলিল, যেখানে কিন্তু সমস্ত কিছু লিপিবদ্ধ থাকে, লেখা থাকে। সংবিধানে বিভিন্ন নিয়ম কানুন, আইন কানুন সব কিছু লিখিত আকারে প্রকাশিত থাকে। আমরা জানি যে আমাদের দেশের সংবিধান কিন্তু লিখিত সংবিধান। এবং তাহলে একটি দেশ পুনর্গঠন করতে, অর্থাৎ দেশ পরিচালনা করতে, তার নির্দিষ্ট কিছু আইন কানুন, নিয়ম কানুন থাকবে, যেটা কিনা সংবিধানে লিপিবদ্ধ থাকবে, লেখা থাকবে। এই জন্য সংবিধান প্রণয়নের ব্যবস্থা তিনি করেছেন। এরপরে 4 নম্বরে আসি নতুন নির্বাচন অনুষ্ঠান। নতুন নির্বাচন অনুষ্ঠান নতুন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থাও তিনি করেছেন। কেননা একটি দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকে এবং সেই সব রাজনৈতিক দলের মতাদর্শ, মনোভাব কী কী, সেইগুলা বুঝতে, অর্থাৎ জনগণের যে তাদের নিজস্ব মতামত রয়েছে, তাদের গতি রয়েছে, সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করে তিনি কিন্তু নতুন নির্বাচনের ব্যবস্থাও করেছেন। অর্থাৎ জনগণকে মুক্ত মতামত প্রকাশের স্বাধীনতা দিতেই কিন্তু তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এরপরে আমরা আসি যে ভারতে মিত্রবাহিনীর সদস্যদের ফেরত পাঠানো। ভারতে মিত্রবাহিনীর সদস্যদের ফেরত পাঠানো। মুক্তিযুদ্ধের সময় যে ভারতের যেসব সৈন্য তারা বাংলাদেশকে সহযোগিতা করেছিল এবং মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনী মিলে তারা কিন্তু যৌথ কমান্ডো গঠন করেছিল। তো মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন ভারতীয় যে সৈন্য সামর্থ্য ছিল বাংলাদেশে, তাদেরকে আবার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা তিনি করেছিলেন। এরপরে আরেকটি রয়েছে, যেমন 6 নম্বর রয়েছে যে বিশ্ব জনমত, অর্থাৎ বিশ্বের জনগণের স্বীকৃতি। বিভিন্ন রাষ্ট্রের বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি ইত্যাদি তার শাসনামলের উল্লেখযোগ্য অর্জন ছিল। তার শাসন আমলের উল্লেখযোগ্য অর্জন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশের পক্ষে
তারা সমর্থন জানিয়েছিল এবং বিশ্ব জনমত আদায়ের চেষ্টা করেছিল, বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করেছে। এবং মুক্তিযুদ্ধের পরেও অনেক সময় দেখা গেছে যে দেশের বিভিন্ন কাঠামো যে ভেঙে পড়েছিল, অর্থাৎ দেশের যে রাষ্ট্রীয় কোষাগার ছিল সেটাও কিন্তু একসময় অর্থশূন্য হয়ে পড়েছিল। সেই সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা কিন্তু বিভিন্ন দেশ কিন্তু সেই সময় সাহায্য সহযোগিতা করেছে এবং তাদের যে অবদান রয়েছে, তারা যে বিভিন্নভাবে স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশকে, এইগুলো কিন্তু বঙ্গবন্ধুর অর্জন ছিল, অর্থাৎ বঙ্গবন্ধুর শাসনামলেরই অর্জন ছিল। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের প্রক্রিয়া। আমরা এতক্ষণে আলোচনা করলাম যে মুক্তিযুদ্ধের পরবর্তীতে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল, এই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং এছাড়াও আরও দেশ পুনর্গঠনে যেসব ভূমিকা রয়েছে, অর্থাৎ দেশ পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা আরও বিষয় কিছু আলোচনা করি। যেমন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন চারিদিকে প্রায় স্বজন হারানো কান্না, সব কিছু ভাঙা, হাহাকার, ধ্বংসযজ্ঞ, এগুলোই ছিল সেই সময়। তো এই সময় রাস্তাঘাট, পোল কালভার্ট সব কিছু পুনর্নির্মাণের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ পুনর্গঠন করা খুব জরুরি হয়ে পড়েছিল। তাহলে আমরা বিষয়বস্তুটা লিখি যে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন প্রক্রিয়া। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন প্রক্রিয়া। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন প্রক্রিয়া, আমরা এর আগেই বলেছি যে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এছাড়াও কিন্তু যে 1 কোটি শরণার্থী ভারতে ছিল তাদের পুনর্গঠন এবং লাখ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা, তাছাড়াও 7.5 কোটি মানুষের নতুন করে অন্ন বস্ত্র, তারপরে তাদের মৌলিক চাহিদা পূরণ, বিভিন্ন ধরনের অবস্থা, যেমন তাদের আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা করা, বিভিন্ন ধরনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা করা স্বাধীনতাপ্রাপ্ত দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এবং যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নিয়ে শুরু হয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল। এরপরে আমরা আলোচনা করব সংবিধান কিভাবে রচনা হলো, অর্থাৎ দেশ পুনর্গঠন প্রক্রিয়ার প্রথমেই কিন্তু সংবিধান রচিত হয়েছিল, অর্থাৎ সেই সন তারিখ আমি তোমাদের সেগুলো নিয়ে এখন আলোচনা করব। যে আমাদের সংবিধান কবে প্রথম তৈরি হয়েছিল, আমরা শুরু করি। আমরা 1971 সালে 16 ডিসেম্বর আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনলাম। তারপরে শুরু হলো কিন্তু শাসনামল শুরু হলো 1971 সালের 22 ডিসেম্বর। তখন মুজিবনগর সরকার দায়িত্বভার গ্রহণ করলো। তারপরে 1972 সালে কিন্তু আমাদের প্রথম সংবিধান প্রণয়ন হলো। কবে সেটি? 1972 সালের 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি 1972 সালে 11ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। প্রথমে একটি অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান প্রথমে একটি খসড়া তৈরি করা অর্থাৎ অস্থায়ী সংবিধান আদেশ জারি করার সময় সেই সংবিধানের যে একটি কমিটি গঠন করা হয়, সেই কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। সেটি কবে করা হয়েছিল? 10ই এপ্রিল। 10ই এপ্রিল 34 সদস্য বিশিষ্ট 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। 10ই এপ্রিল 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠন করা হয় এবং এই কমিটি 12ই ডিসেম্বর অর্থাৎ প্রথমে আমরা শুনলাম বা জানলাম যে 1972 সালে 11ই জানুয়ারি রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা খসড়া সংবিধান প্রণয়ন করেন। খসড়া সংবিধান প্রণয়ন করা হলে সেটি তো আর মূল নয়, তার পরবর্তীতে সেটি আরও সংযোজন বিযোজন করে সেটিকে আবার মোট কথা মূল সংবিধান তৈরির কাঠামো তৈরি হয়। তাহলে প্রথমে একটি খসড়া সংবিধান তিনি তৈরি করলেন এবং 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠন করা হয়। সেই সংবিধান কমিটি কী করে? 12ই অক্টোবর সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করে এবং 4 নভেম্বর উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 16ই ডিসেম্বর থেকে তা বলবৎ হয়। অর্থাৎ 1972 সালের 16ই ডিসেম্বর থেকে এই সংবিধানের কার্যক্রম শুরু হতে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে 1972 সালের 11ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম একটি সংবিধান খসড়া তৈরি করেন এবং 10ই এপ্রিল গণপরিষদে 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটি 12ই অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করে এবং উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? 4 নভেম্বর। 4 নভেম্বর যখন গণপরিষদে গৃহীত হয় এবং তা কার্যকরী হয়, অর্থাৎ সেই সংবিধানের কার্যক্রম শুরু হতে থাকে 16ই ডিসেম্বর থেকে। তাহলে আমরা মূল কথা জানলাম যে 1972 সালে 16ই ডিসেম্বর থেকে সংবিধান প্রণয়ন কার্যক্রম শুরু হতে থাকে। প্রণয়ন না, এটা হচ্ছে সংবিধানের কার্যক্রম বলবৎ হতে শুরু হয় বা সংবিধানের কার্যক্রম শুরু হয়। এরপরে আমরা জানবো যে এই সংবিধানের মূলনীতি। এই সংবিধানের 4টি মূলনীতি ছিল। যেমন একটি 1972 সালের সংবিধানের আচ্ছা, আমরা এইটা একটু পয়েন্ট আকারে লিখি, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আবার একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের বলি যে 1972 সালে 11ই জানুয়ারি বঙ্গবন্ধু একটি খসড়া সংবিধান প্রণয়ন করেন। একটি খসড়া সংবিধান প্রণয়ন করে। খসড়া সংবিধান প্রণয়ন হয়ে গেল 1972 সালের 11 জানুয়ারি। তারপরে দ্বিতীয় ধাপে আসলো যে 10ই এপ্রিল, অর্থাৎ ওই 1972
1972 সালে 10ই এপ্রিল গণপরিষদের একটি অধিবেশনে গণপরিষদের একটি অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং এই 34 জন সদস্য মিলেই কিন্তু সংবিধান প্রণয়নের কার্যক্রম করবে, অর্থাৎ সংবিধানের কাজ করবে। তাহলে 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের একটি অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটি 12ই অক্টোবর, তারপরে পয়েন্ট আকারে আমি লিখি যে এই যে কমিটি গঠন করা হলো, এই কমিটি কি কাজ করলো? এই কমিটি 12ই অক্টোবর খসড়া সংবিধান অর্থাৎ 12ই অক্টোবর তারা একটি সংবিধান রচনা করলো। সেটিও কিন্তু প্রধান নয়, কারণ এই সংবিধানটি গণপরিষদে পাশ হতে হবে। তাহলে কি একটি খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করা হয়। বিল আকারে গণপরিষদে পেশ করা হয়। পেশ করা হয় বলা যাবে, আবার গণপরিষদে গৃহীত হওয়া বলা যাবে, বা গণপরিষদে গৃহীত হয় এবং গণপরিষদে সেই বিলটি কিন্তু পাশ হয় এবং তার পরবর্তীতে 1972 সালের 16ই ডিসেম্বর থেকে সংবিধান বলবৎ হতে শুরু হয় বা সংবিধান বলবৎ হয়। তাহলে আমরা 4 নম্বরে লিখি লিখি